এলাকায় সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় 6টি গাড়ি পুড়িয়ে দেয় এবং অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। আমি আমার দেশকে ভালোবাসি, যাতে আমার দেশ সুন্দর ভবিষ্যৎ পায়। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ হবে। মধ্যে সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন, সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্য। যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে, তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা। এ মাসের 1 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে সহ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গিয়েছিলেন, তখনই তিনি এই বিষয়টা জানিয়ে এসেছিলেন যে সেনাবাহিনী একেবারে অধৈর্য হয়ে পড়েছে। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করা তার বাহিনীর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কড়া কথা বলতে হলেই বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলেই সাধারণত 2 বাহিনী প্রধানকে সাথে নিয়ে যান। সে কথা আপনাদেরকে আগেও বলেছি, কারণ কোনো সিদ্ধান্ত সুস্পষ্টভাবে জানানোর ক্ষেত্রে তার একটা দুর্বলতা আছে, মানে তিনি সেটা পারেন না। একদিকে যেমন তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণেও অক্ষম, ঠিক তেমনি তিনি কোনো একটা সিদ্ধান্ত সুস্পষ্টভাবে এমন কোনো ব্যক্তিকে জানাতে পারেন না যেই ব্যক্তি সেই সিদ্ধান্তের পক্ষে নাও হতে পারেন বা সেই সিদ্ধান্তে রুষ্ট হতে পারেন। তিনি জানতেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে তিনি বলবেন যে সেনাবাহিনীর একটা তাড়া আছে, মানে যথেষ্ট হয়েছে, 1 বছরের উপর ধরে তারা এক রকমের পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে রাজপথে, এবং সেটা সেনাবাহিনীর ভেতরে ভালো প্রতিক্রিয়া তৈরি করছে না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার শুরু হওয়ার পর সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরতে চাইছে। এই কথাটা যেহেতু তিনি একা সুস্পষ্টভাবে ডক্টর ইউনূসকে বলতে পারবেন না গিয়ে যে নির্বাচনটা দিয়ে দিন, নির্বাচনের আগে একটা ভোটের আগে গণভোটের ডিউটি করতে সেনাবাহিনী প্রস্তুত নন, সে কারণে তিনি 2 বাহিনী প্রধান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 1 তারিখ উপস্থিত হয়েছিলেন এবং তখন এটা সুস্পষ্টভাবে বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর তাদের পক্ষে আর, মানে সেনাবাহিনীর পক্ষে আর রাজপথে থাকা সম্ভব হবে না। কিন্তু সেনাপ্রধান যে ডক্টর ইউনূসকে ওই কথা বলে এসেছেন, আর তাতেই যে ডক্টর ইউনূস সে কথা শুনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন, সেই বিষয়টার কোনো বিশ্বাস বা আস্থা রাখতে পারেন নাই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে এমনকি সেনা সদস্যরাও। মানে আমরা প্রত্যেকেই বুঝি যে নির্বাচনটা এখন এমন একটা অনিশ্চিত জায়গায় গিয়ে ঠেকেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাতে আস্থা রাখা সত্যি মুশকিল। মানে বিএনপির নেতা তারেক রহমান সে কথা বলছেন তার ভার্চুয়াল বক্তৃতায় যে নির্বাচন ফেব্রুয়ারি হবে কিনা তা নিয়ে চারদিকে শঙ্কা, আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তো এখন সরাসরি হুমকি দিয়ে বলেছেন এবং মঙ্গলবার তাদের যে বিরাট সমাবেশ তারা করেছেন পল্টনে, সেখান থেকে সুস্পষ্টভাবে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26-এর নির্বাচনের কল্পনা করা ঠিক হবে না। জামায়াতে ইসলামীর এক নেতা আজাদ সাহেব তিনি দেখলাম বলে বসেছেন 29-এর আগে কোনো নির্বাচন নয়। কাজে নির্বাচনটা যে কি অবস্থায় গেছে সেটা সেনাবাহিনী যেমন বোঝে, সেটা সাধারণ মানুষও বোঝে। এই অবস্থায় সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অস্থির হয়ে উঠেছিলেন এবং সেই অস্থিরতার প্রকাশ ঘটাতে শুধু 3 বাহিনী প্রধান মিলে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, তাতে তারা মনে করছিলেন না তাদের বার্তা সুস্পষ্ট হয়েছে। কাজেই তারই প্রতিক্রিয়া হিসেবে তারা সুস্পষ্ট বার্তা দিতে এরই মধ্যে সেনা সদর থেকে চিঠি লিখে সরকারের কাছে তারা 50% সেনা সদস্যকে তুলে নেওয়ার বিষয়ে অনুমোদন জোগাড় করেছে এবং 5ই নভেম্বর তারা কিন্তু 50% সেনা সদস্য তুলে নিয়েছে। এরপর থেকে সরকারের সঙ্গে আর জেনারেলদের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মূল দর কষাকষিটা চলছিল যে এই যে বাকি যে সেনারা আছেন তাদেরকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত যে মোতায়েন রাখা হবেই, সেই বিষয়টা যেন অন্তত সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরাও অনুমোদন দেন। আমি বলছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো সিদ্ধান্ত একা নেন না, তিনি এমনকি তরুণ সেনা কর্মকর্তাদের মতামত নিয়েও যে সিদ্ধান্ত নেন সেটা তো আমরা আগস্টের 3 তারিখেও দেখেছি। আর গুরুত্বপূর্ণ জেনারেলদের সঙ্গে মতামত ভাগাভাগি করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন, যখন সেনাবাহিনীর জেনারেলদের মধ্যেও সেনাবাহিনীর মান সম্মান রক্ষা না করতে পারায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর তেমন কোনো আস্থা নেই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই দর কষাকষিটা করতে হচ্ছিল যে বাকি
বাকি যে সেনা সদস্যরা আছেন তারা অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত, নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবেন। নির্বাচনের তফসিলটা ঘোষণা হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কথা তারা 1 তারিখেও দিয়ে এসেছেন, মানে 1 লাখের মতো সৈন্য মোতায়েন করা হবে, এগুলোতে যাতে সেনাবাহিনী রাজি থাকে এ বিষয়ে যেমন তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে তার আলাপ চলছিল, অন্যদিকে সরকারের সঙ্গে তার দর কষাকষিটা চলছিল যে এই 50% অন্তত মোতায়েন এখন রাখতেই হবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, যে বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেটা এবার একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করে, সম্প্রসারণ করে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী মাঠে আছে সে বিষয়ে একটা নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। কারণ 17ই সেপ্টেম্বর 2024-এ যখন প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো তখন 2 মাসের জন্য দেওয়া হয়েছিল এবং তখন থেকেই প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্টত বলেছিলেন যে এই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ যেই মাত্র অ্যাক্টিভ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই মাত্র ভালো হবে সেই মাত্র সেনাবাহিনীর কাছ থেকে এই বিচারিক ক্ষমতা তুলে নেওয়া হবে। দেখেন, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার, বিচারিক ক্ষমতা কিন্তু সহজ জিনিস নয়। সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা মানে 1-11 সরকারের সময় বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে ছিল, তার কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ছিল, তার কারণ হচ্ছে তখন তো জরুরি অবস্থা জারি ছিল। বিচারিক ক্ষমতা এর আগে সিভিলিয়ান সরকারের সময় সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল 2002 সালে খালেদা জিয়ার সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট পরিচালনার জন্য। এবং খালেদা জিয়া তখন একরকম, মানে মওদুদ আহমেদের বইয়েও আছে যে খালেদা জিয়া তখন একরকম একক সিদ্ধান্তে, মানে তার দলের ভেতরের বিশৃঙ্খলায় তিনি কন্ট্রোলে না আনতে পেরে, নিয়ন্ত্রণে না আনতে পেরে অস্ত্র, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এসব সমস্যা থেকে দলকে এবং দেশকে বাঁচাতে একরকমের মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে 2002 সালে। হঠাৎ করে তিনি যে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যখন বিচারিক ক্ষমতা দিয়ে রাতের বেলা যৌথ বাহিনীর অভিযান, কিন্তু আসলে সেটা সেনা অভিযান ছিল, শুরু হয়, তারপর মোটামুটি 3-3.5 মাসে 12,000 ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী তখন 78 জন না 80 জন ব্যক্তিকে সেনা হেফাজতে মেরে ফেলে। সেগুলো পত্রপত্রিকায় আছে, মওদুদ আহমেদের বইয়ে আছে। এবং খালেদা জিয়াকে জানুয়ারি মাসে সেনাবাহিনীর কাছ থেকে সেই বিচারিক ক্ষমতা নিয়ে তখন সেনাবাহিনীকে দায় মুক্তি দিতে হয়, ইনডেমনিটি দিতে হয়, কারণ সেনাবাহিনী এমনই বিচার আচার সেই সময় করে মানে দেশে একটা সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রমুক্ত পরিস্থিতি করতে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে। কারণ আমরা গত 1 বছরের বেশি সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সহ বাংলাদেশে রাজপথে টহল দিতে দেখে ভাবছি বোধহয় যে সেনাবাহিনী পুলিশ বা পুলিশের চেয়েও অনেক ক্ষেত্রে, মানে একটা সক্রিয় কার্যকরী পুলিশ বাহিনীর চেয়েও অনেক ক্ষেত্রে দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে। কারণ আমরা দেখছি মব ঘটছে, অপরাধ ঘটছে, সেনাবাহিনী সেই মব দমনে গিয়ে ভুয়া স্লোগান শুনে দৌড়ে পালিয়ে নিজেদের গাড়িতে উঠে প্রাণ বাঁচিয়ে চলে আসছে। এমন পরিস্থিতিগুলো যখন আমরা দেখছি, বা 1 বছরের বেশি সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, সেনাবাহিনী অস্ত্র অভিযান চালিয়ে উদ্ধার করে আনতে পারে নাই, অস্ত্রের ঝনঝনানি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে, প্রতিদিনই কোনো না কোনো শহরে গুলিবিদ্ধ হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে, আর মব তো চলছে, গণপিটুনি চলছে, চাঁদাবাজি চলছে। এই অবস্থায় আমরা ভাবতে শুরু করেছি যে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাটা বোধহয় সেনাবাহিনী পুলিশের দায়িত্ব পালন করবে টাইপের কোনো ব্যাপার। কিন্তু আসলে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর ক্ষমতা, এবং সে কারণেই সেনাবাহিনীর হাতে এই ক্ষমতাটা থাকলে সেই ক্ষমতাটা মানে অপব্যবহৃত হয় কিনা সেটা নিয়েও সবসময় মানবাধিকার কর্মী এবং সিভিলিয়ান সরকারগুলোর, বেসামরিক সরকারগুলোর এক ধরনের উদ্বেগ থাকে। কে দেবেন সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, কিন্তু তিনি বলেছেন তিনি এবং তার পরিবার দলের নেতৃত্ব দিবেন, এমন কথা বলা যায় না। যে কেউই দলের নেতৃত্ব দিতে পারেন। গণতন্ত্রের এই ধারাটা চর্চা করলে আওয়ামী লীগ তার এই দুরবস্থার মধ্যে হয়তো ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা করতে পারে, কিন্তু অবশ্যই সেই যাত্রা তাদের শুরু করতে হবে অনুশোচনা, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। যে অন্যায়, অবিচার, অপকর্ম তারা করেছে, দল হিসেবে দলীয় দলের সব নেতাকর্মী তার দায় নেবেন এমনটা আমরা বলি না, কিন্তু এই দায় তাদেরকে নিতে হবে। জামাত খুব শক্ত অবস্থানে, তারা এখনো পর্যন্ত বলছে যে সংবিধান সংস্কারের যে আদেশ, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, সেটা দিতে হবে। এনসিপিও সেটা বলছে যে দ্রুততার সঙ্গে, এবং জামাত এটাও বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকার যদি বিশেষ একটি দলের, বিএনপিকে তারা মিন করছে যে তার কথা শুনে নির্বাচন না দেয়, গণভোট না দেয়, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
একটা জটিল অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যাচ্ছে। এনসিপি গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই বক্তব্য ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখালো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দ্রুত দেখতে চায়। প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন, কার ইখতিয়ারে, এটি কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? তারপরের প্রশ্ন হচ্ছে যে করিডোরে আলোচনা আছে যে এই সব দলগুলো যত দাবি দাওয়াই করুক না কেন, তারা এখনো নির্বাচনী সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না। তবে নির্বাচনকে ঘিরে যে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো যে বেশ সক্রিয়, সেটা গত কিছুদিনের ঘটনায় বোঝা যাচ্ছে। এই নেপথ্যের মানুষ কারা? এই নেপথ্যের মানুষদের মধ্যে সরকারের ভেতরের একটা অংশ আছে, সরকারের বাইরে একটা অংশ আছে, দেশে বিদেশে এবং বিদেশ থেকে বাংলাদেশে এসে সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কতিপয় ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত এবং এরা বাংলাদেশকে, আমি বহুবার বলেছি, এর আগেও বলেছি, একটা ভিন্ন আদর্শিক ডিরেকশনে নিয়ে যেতে চান, যেই ডিরেকশন বাংলাদেশের মানুষ বিগত দিনগুলোতে চর্চা করেনি, যেই ডিরেকশনকে মাথায় রেখে বাংলাদেশ স্বাধীন হয়নি, যেই ডিরেকশনকে বিবেচনা করে 90-এর গণ অভ্যুত্থান হয়নি, এমনকি 24-এর গণ অভ্যুত্থান হয়নি। যদিও আমরা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে লক্ষ্য করেছি যে নানানজন এই অভ্যুত্থানের নেতৃত্বের কৃতিত্ব দাবি করে তারা বাংলাদেশকে একটা ভিন্ন চরিত্র দেবার চেষ্টা করছেন, কিন্তু সেটা অবশ্যই অবধারিতভাবে আমাদের বুঝতে হবে যে সেটা বাংলাদেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে। নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে না, এই প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি বহুবার বলছি, বারবার বলছি যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, মানুষের জীবন দুর্বিষহ, 1.5 কোটি মানুষ থেকে দারিদ্র্য সীমার নিচে যাওয়ার মানুষের সংখ্যা 3 কোটিতে দাঁড়াতে পারে এবং এরকম একটা অবস্থায় সামাজিক অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। আপনি কি ধরনের নির্বাচন করবেন? অফকোর্স যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন করে জনগণের টাকা খরচ করবার কোনো মানে হয় না। তারপরেও আমি মনে করি নির্বাচনটা হওয়া দরকার, যত দ্রুত হয় ভালো। কিন্তু আমার কথা মনে হয় এখনো পর্যন্ত সরকার যা করছে, আপনারা যদি লক্ষ্য করেন যে এই জুলাই সনদে ইতিমধ্যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে, সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমরা প্রথম 1-2 দিন শুনলাম যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুতই কথা বলবে, কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন করতে হয়, প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি নানা বিষয়ে নতুন নতুন বিতর্ক সামনে এনে নির্বাচনের যে মূল প্রশ্নটি সেটি এড়িয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে। যদিও একজন নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবেন, কিন্তু এই স্কেডিউল ঘোষণার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যারা মনে করছেন, আমার কাছে মনে হয় যে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা নির্বাচনের দিনও ভণ্ডুল হয়ে যেতে পারে, নির্বাচনের আগে যে কোনো দিন ভণ্ডুল হয়ে যেতে পারে। আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমরা যদি 2007-এর 11ই জানুয়ারির কথা স্মরণ করি, 11ই জানুয়ারি যে নির্বাচন হবার কথা ছিল সেটা মাত্র কয়েকদিন আগে, 1 জানুয়ারিতে 10-11 দিন আগেই কিন্তু সেই নির্বাচন বাতিল হয়ে যায়। যে এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক মহলও যেভাবে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সবটাই বাংলাদেশকে ঘিরে একটা চরম অনিশ্চয়তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটিতে বিএনপির দিক থেকে যে শক্তিমত্তা প্রদর্শন করা উচিত ছিল, যে অ্যাসার্টিভিটি দেখানো উচিত ছিল, সেটা বিএনপি নেতৃত্ব দেখাতে চাইছেন না বা দেখাতে পারছেন না। কেন পারছেন না এটা আমরা বলতে পারবো না, তবে আমি এটা জানি আগামী দিনগুলোতে যে পরিস্থিতি তৈরি